খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। মেছুয়ার অগ্নিকাণ্ডের পর কলকাতার রুফটপ রেস্তোরাঁ বন্ধ, নির্দেশ মেয়রের। ভারতে নিষিদ্ধ পাক প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল, বাড়ছে কূটনৈতিক জটিলতা। মুর্শিদাবাদ সীমান্তে চীনা অস্ত্রের হদিশ, চাঞ্চল্য এলাকায়। ওড়িশায় বাঙালি শ্রমিকদের ওপর হামলা, অমিত শাহকে চিঠি ইউসুফ পাঠানের। জলপাইগুড়িতে সীমান্ত জুড়ে কাঁটাতারের বেড়া, জমি দিলেন স্থানীয়রা। ভুলমুক্ত ভোটার তালিকা তৈরিতে নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ। কঠিন দরকষাকষি করতে পারেন মোদি, মার্কিন সেনেটরের প্রশংসা। দিলীপের দীঘা সফর নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন শুভেন্দু, রাজনৈতিক জল্পনা তুঙ্গে। তৃণমূলে যোগের জল্পনা ওড়ালেন দিলীপ ঘোষ, দিলেন স্পষ্ট জবাব। নাবালিকা নির্যাতনে ডাক্তারি পরীক্ষায় নয়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের। নিউটাউনে মলের কাছে ভয়াবহ আগুন, আতঙ্কিত বাসিন্দারা। আসছি বিস্তারিত খবরে। মেছুয়ার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা। শহরের সব রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। নিরাপত্তার অভাব এবং অগ্নি নির্বাপন ব্যবস্থার দুর্বলতার কারণে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। মেয়র ফিরহাদ হাকিম জানান, মেছুয়ার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। রুফটপ রেস্তোরাঁগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন ঘটনা ঘটেছে। শহরের অন্যান্য রুফটপ রেস্তোরাঁতেও একই রকম ঝুঁকি রয়েছে। তাই নিরাপত্তার স্বার্থে সব রুফটপ রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, রুফটপ রেস্তোরাঁগুলোতে অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখা হবে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকলে রেস্তোরাঁ খোলার অনুমতি দেওয়া হবে না। নিয়ম মেনে চলা হচ্ছে কিনা তা দেখার জন্য বিশেষ দল গঠন করা হবে। মেয়র আরও বলেন, মানুষের জীবনের নিরাপত্তা সবার আগে। কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না। নিয়ম না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই নির্দেশের ফলে শহরের বহু রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। তবে পুরসভার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন শহরের বাসিন্দারা। তাদের মতে, মানুষের জীবনের নিরাপত্তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। মেছুয়ার অগ্নিকাণ্ডের ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, শহরের বহু রেস্তোরাঁতেই নিরাপত্তার অভাব রয়েছে। বিশেষ করে রুফটপ রেস্তোরাঁগুলোয় অগ্নি নির্বাপন ব্যবস্থা খুবই দুর্বল। পুরসভার এই কড়া পদক্ষেপের পর রেস্তোরাঁ মালিকরা তাদের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে বাধ্য হবেন বলে মনে করা হচ্ছে। পুরসভার এই নির্দেশিকা নিয়ে রেস্তোরাঁ মালিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এই পদক্ষেপকে সমর্থন করেছেন, আবার অনেকে ব্যবসার ক্ষতির আশঙ্কা করছেন। তবে পুরসভা স্পষ্ট করে দিয়েছে, মানুষের জীবনের নিরাপত্তার সঙ্গে কোনো রকম আপোষ করা হবে না। ওড়িশায় কর্মরত বাঙালি শ্রমিকদের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। চিঠিতে তিনি ওড়িশায় কর্মরত বাঙালি শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। সম্প্রতি ওড়িশার একটি ইটভাটায় কর্মরত মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়ার বেশ কয়েকজন বাঙালি শ্রমিকের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ, স্থানীয় কিছু দুষ্কৃতী তাদের ওপর হামলা চালায় এবং তাদের জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এই ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ইউসুফ পাঠান তার চিঠিতে উল্লেখ করেছেন, ওড়িশায় কর্মরত বাঙালি শ্রমিকরা অত্যন্ত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা জরুরি। এই ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। তিনি আরও বলেন, বাঙালি শ্রমিকরা দীর্ঘদিন ধরে ওড়িশায় বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন। তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। ইউসুফ পাঠানের এই চিঠি পাঠানোর পর রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে। তারা শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সব রকম পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এখনও পর্যন্ত এই চিঠির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ইউসুফ পাঠানের এই চিঠির পর ওড়িশা সরকার শ্রমিকদের নিরাপত্তা বাড়ানোর জন্য কিছু পদক্ষেপ নিতে পারে বলে মনে করা হচ্ছে। স্থানীয় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এবং তারা তাদের নিরাপত্তার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে। ইউসুফ পাঠান আশা করছেন, অমিত শাহ এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন এবং শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করবেন। নিউটাউনের সেন্ট্রাল মলের কাছে আচমকা ভয়াবহ আগুন লাগায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। স্থানীয় সূত্রে খবর, সেন্ট্রাল মলের কাছে একটি ঝুপড়ি এলাকায় প্রথম আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশে থাকা অন্যান্য বাড়িগুলিতেও।
আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে আসারও সুযোগ পাননি বলে জানা গিয়েছে। খবর পাওয়া মাত্রই দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে বেশ কিছু বাড়িঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হল তা এখনও স্পষ্ট নয়। দমকল কর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পরই তদন্ত শুরু হবে বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান করছেন। এই অগ্নিকাণ্ডের জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বহু মানুষ ঘরছাড়া হয়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছেন। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে। দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন যাতে আগুন আর না ছড়ায় এবং দ্রুত নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের তীব্রতা এবং এলাকার ঘনবসতি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অগ্নিকাণ্ডের ফলে বহু মানুষ সর্বশান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষ উদ্বেগের বিষয় হল উদ্ধার হওয়া অস্ত্রের গায়ে চীনের লোগো দেখা গেছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী অঞ্চলে। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। অভিযানে বেশ কিছু অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, রিভলভার এবং বেশ কিছু কার্তুজ। প্রতিটি অস্ত্রের গায়ে স্পষ্ট চীনা লোগো দেখে তদন্তকারী আধিকারিকরা বিস্মিত হয়েছেন। বিএসএফের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, এই ধরনের অস্ত্রের উদ্ধার অত্যন্ত উদ্বেগের। অস্ত্রের উৎস এবং এর পিছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রের সঙ্গে এর যোগ থাকতে পারে। বাংলাদেশ সীমান্তকে ব্যবহার করে এই অস্ত্রগুলি ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে অনুমান করা হচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত। বিএসএফের পাশাপাশি রাজ্য পুলিশও তদন্তে সহযোগিতা করছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সন্দেহভাজনদের চিহ্নিত করার জন্য তল্লাশি অভিযান চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় আতঙ্কিত। সীমান্ত এলাকায় এই ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনা আগে ঘটেনি বলে তারা জানিয়েছেন। তাদের দাবি, সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হোক যাতে এই ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধ করা যায়। তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, এই অস্ত্রের চালান কোনো বড় ধরনের নাশকতামূলক কার্যকলাপের জন্য আনা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। চীনা লোগো লাগানো অস্ত্রের উদ্ধার ভারতের নিরাপত্তা সংস্থাগুলির কাছে একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পরই আসল উদ্দেশ্য জানা যাবে বলে মনে করা হচ্ছে। ভারতের বিজেপি সরকার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ইউটিউব চ্যানেল শাহবাজ স্পিক্স নিষিদ্ধ করেছে। এই পদক্ষেপ দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়িয়ে দিয়েছে। কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রকের দাবি, চ্যানেলটির মাধ্যমে ভারত বিরোধী প্রচার চালানো হচ্ছিল, যা দেশের সার্বভৌমত্বের পক্ষে ক্ষতিকর। শাহবাজ শরীফের চ্যানেলে প্রচারিত বিভিন্ন ভিডিওতে প্রায়শই ভারত বিরোধী মন্তব্য এবং উস্কানিমূলক বক্তব্য দেখা যেত। বিশেষ করে জম্মু ও কাশ্মীর ইস্যু নিয়ে সেখানে নানা ধরনের মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছিল বলে অভিযোগ। এই নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় পাকিস্তান সরকার এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে কূটনৈতিক মহল মনে করছে, এই ঘটনায় দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি আরও বাড়বে। অতীতেও বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে একাধিকবার ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করার ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ ডিজিটাল স্পেসে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্বের একটি স্পষ্ট ইঙ্গিত। তারা বলছেন, তথ্য প্রযুক্তির এই যুগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিও এখন রাজনৈতিক এবং কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভারতের এই পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে পারস্পরিক বিশ্বাসের অভাব আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও বাড়তে পারে, যা দুই দেশের সম্পর্কের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। নাবালিকাদের শারীরিক নির্যাতনের ডাক্তারি পরীক্ষা সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর।
এই নির্দেশিকা অনুযায়ী এবার থেকে শারীরিক নির্যাতনের শিকার হওয়া শিশুদের ডাক্তারি পরীক্ষার সময় আরও বেশি সংবেদনশীল এবং শিশু বান্ধব হতে হবে। নতুন নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে পরীক্ষার সময় যেন কোনোভাবেই শিশুরা ভয় না পায় বা ট্রমেটাইজড না হয়। তাদের সঙ্গে অত্যন্ত ধৈর্য ধরে এবং সহানুভূতিশীল আচরণ করতে হবে। পরীক্ষার আগে তাদের এবং তাদের অভিভাবকদের বুঝিয়ে বলতে হবে যে ঠিক কী করা হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে পরীক্ষার সময় মহিলা ডাক্তার এবং মহিলা স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি আবশ্যিক। এছাড়াও প্রয়োজন অনুযায়ী শিশু মনোবিদ বা কাউন্সেলরের সাহায্য নিতে হবে। পরীক্ষার প্রতিটি ধাপে শিশুদের মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে এবং তাদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, এই নতুন নির্দেশিকা জারির মূল উদ্দেশ্য হল শারীরিক নির্যাতনের শিকার হওয়া নাবালিকাদের ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়াটিকে আরও মসৃণ এবং তাদের জন্য কম কষ্টদায়ক করে তোলা। তিনি আরও বলেন, আমরা চাইছি শিশুরা যেন নির্ভয়ে তাদের অভিজ্ঞতার কথা বলতে পারে এবং সঠিক চিকিৎসা পরিষেবা পায়। এই নতুন নির্দেশিকা সরকারি এবং বেসরকারি সমস্ত হাসপাতালেই কার্যকর হবে বলে জানানো হয়েছে। স্বাস্থ্য দফতর আশা রাখছে এই পদক্ষেপের মাধ্যমে নাবালিকাদের প্রতি হওয়া শারীরিক নির্যাতনের মোকাবিলায় আরও ইতিবাচক ফল পাওয়া যাবে। মার্কিন সেনেটর জে.ডি. ভ্যান্স প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেছেন। তিনি মোদীকে কঠিন দরকষাকষি করতে পারেন বলে অভিহিত করেছেন। ভ্যান্সের এই মন্তব্য আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে নতুন সুর যোগ করেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, নরেন্দ্র মোদী একজন অত্যন্ত দক্ষ রাজনীতিবিদ। তিনি জানেন কিভাবে নিজের দেশের স্বার্থ রক্ষা করতে হয়। যখন তিনি দরকষাকষি করেন তখন তিনি খুব কঠিন দরকষাকষি করেন। ভ্যান্সের এই মন্তব্য মোদীর কূটনৈতিক দক্ষতার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশংসার প্রতিফলন। ভ্যান্স আরও বলেন, ভারতের স্বার্থকে তিনি সবার আগে রাখেন। তিনি জানেন কিভাবে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হয়, আবার নিজের দেশের স্বার্থও রক্ষা করতে হয়। মোদীর এই গুণাবলী আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করেছে বলে মনে করেন ভ্যান্স। মার্কিন সেনেটরের এই প্রশংসা তাৎপর্যপূর্ণ, কারণ ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশ একে অপরের সঙ্গে সহযোগিতা করছে। বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ভারত ও আমেরিকার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বাড়ছে। ভ্যান্সের এই মন্তব্যের পর রাজনৈতিক মহল মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। মোদীর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক মঞ্চে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের নজরে এসেছে। বিশেষজ্ঞদের মতে ভ্যান্সের এই প্রশংসা ভারত মার্কিন সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক ইঙ্গিত। ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। মোদীর কূটনৈতিক দক্ষতা আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রভাব আরও বৃদ্ধি করবে, যা বিশ্ব রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে। দিলীপ ঘোষ কি তৃণমূলে যোগ দিচ্ছেন? এই জল্পনা সম্প্রতি রাজনৈতিক মহলে বেশ জোরদার হয়েছিল। তবে এই জল্পনা উড়িয়ে দিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ একটি একান্ত সাক্ষাৎকারে তার অবস্থান স্পষ্ট করেছেন। দিলীপ ঘোষ সাক্ষাৎকারে বলেন, আমার তৃণমূলে যোগ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি বিজেপিতে আছি এবং বিজেপিতেই থাকব। এই ধরনের জল্পনা ভিত্তিহীন। তিনি আরও বলেন, কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের গুজব ছড়াচ্ছেন যাতে বিজেপির ভাবমূর্তি নষ্ট করা যায়। সম্প্রতি বিভিন্ন মহলে গুঞ্জন শোনা যাচ্ছিল দিলীপ ঘোষ বিজেপির বর্তমান নেতৃত্বের ওপর অসন্তুষ্ট এবং তিনি তৃণমূলে যোগ দিতে পারেন। এই জল্পনার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষের এই স্পষ্ট জবাব রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। বিজেপির রাজ্য নেতারাও দিলীপ ঘোষের এই বক্তব্যের সমর্থন জানিয়েছেন। তারা বলেন, দিলীপ ঘোষ বিজেপির একজন গুরুত্বপূর্ণ নেতা এবং তিনি দলের প্রতি সম্পূর্ণভাবে দায়বদ্ধ। এই ধরনের গুজব ছড়ানোর কোনো মানে হয় না। দিলীপ ঘোষ আরও বলেন, আমি বিজেপির একজন সৈনিক। দলের নির্দেশ মেনে কাজ করে যাব। আমার কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নেই। আমি শুধু চাই বিজেপি রাজ্যে আরও শক্তিশালী হোক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দিলীপ ঘোষের এই স্পষ্ট জবাবের পর এই জল্পনার অবসান হওয়া উচিত। তবে রাজনৈতিক মহলে এই ধরনের জল্পনা চলতেই থাকে। দিলীপ ঘোষের এই সাক্ষাৎকারের পর তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে তিনি বিজেপিতেই থাকবেন, একথা স্পষ্ট। ভোটার তালিকা ত্রুটিমুক্ত করতে এক নতুন পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন।
এই উদ্যোগের মাধ্যমে ভোটার তালিকায় ভুল তথ্য থাকার সম্ভাবনা কমানো যাবে এবং আরও স্বচ্ছ একটি তালিকা তৈরি করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটারদের তথ্য যাচাইয়ের জন্য একটি বিশেষ কর্মসূচি শুরু করা হচ্ছে। এই কর্মসূচির অধীনে ভোটাররা নিজেরাই তাদের তথ্য অনলাইনে বা নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে যাচাই করতে পারবেন। যদি কোনো ভুল থাকে তবে তা সংশোধন করার সুযোগও দেওয়া হবে। কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, আমাদের লক্ষ্য হল একটি নির্ভুল এবং সম্পূর্ণ ভোটার তালিকা তৈরি করা, যাতে কোনো যোগ্য নাগরিক ভোট দেওয়া থেকে বঞ্চিত না হন। তিনি আরও বলেন, এই নতুন উদ্যোগ ভোটারদের অংশগ্রহণ আরও সুনিশ্চিত করবে। এই কর্মসূচিতে ভোটারদের তাদের পরিচয়পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছে। কমিশন বিভিন্ন বুথে বিশেষ ক্যাম্পের আয়োজন করবে, যেখানে ভোটাররা সরাসরি তাদের তথ্য যাচাই এবং সংশোধন করতে পারবেন। এছাড়াও কমিশনের ওয়েবসাইটেও এই সংক্রান্ত সুবিধা পাওয়া যাবে। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ। তারা মনে করছেন, এর ফলে ভোটার তালিকায় থাকা বহু ভুল সংশোধন করা যাবে এবং নির্বাচন প্রক্রিয়া আরও বিশ্বাসযোগ্য হবে। বিশেষজ্ঞদের মতে, নির্ভুল ভোটার তালিকা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই নতুন উদ্যোগের মাধ্যমে নির্বাচন কমিশন সেই স্তম্ভকে আরও শক্তিশালী করতে পারবে। কমিশনের পক্ষ থেকে সকল ভোটারকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এই উদ্যোগের সাফল্যের জন্য কমিশন বিভিন্ন প্রচার মাধ্যমের সাহায্য নিচ্ছে। ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিজ্ঞাপন এবং অন্যান্য প্রচার কর্মসূচি চালানো হচ্ছে। আশা করা যাচ্ছে কমিশনের এই প্রচেষ্টা সফল হবে এবং একটি ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করা সম্ভব হবে। বিজেপি নেতা দিলীপ ঘোষের দীঘা জগন্নাথ মন্দির সফর নিয়ে প্রশ্ন করা হলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই প্রশ্ন এড়িয়ে যান। তার এই আচরণ রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উস্কে দিয়েছে। সম্প্রতি দিলীপ ঘোষ দীঘার জগন্নাথ মন্দিরে যান। তার এই সফর নিয়ে বিভিন্ন মহলে নানা ধরনের আলোচনা শুরু হয়। বিশেষ করে বিজেপির অন্দরে তার অবস্থান নিয়ে যখন নানা জল্পনা চলছে, তখন এই সফর আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। সাংবাদিকরা শুভেন্দু অধিকারীকে এই সফর নিয়ে প্রশ্ন করলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, এই বিষয়ে আমার কিছু বলার নেই। শুভেন্দু অধিকারীর এই নীরবতা রাজনৈতিক মহলে নানা প্রশ্ন তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দু অধিকারীর এই নীরবতা ইঙ্গিত দেয় যে দিলীপ ঘোষের এই সফর নিয়ে বিজেপির অন্দরে কোনো রকম অস্বস্তি তৈরি হয়েছে। তাদের মতে বিজেপির দুই নেতার মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়, আর তাই শুভেন্দুর এই এড়িয়ে যাওয়া আচরণ নতুন করে সেই জল্পনা উস্কে দিয়েছে। দিলীপ ঘোষের দীঘা সফর নিয়ে বিজেপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে রাজনৈতিক মহলে গুঞ্জন শোনা যাচ্ছে, দলের অন্দরে দিলীপ ঘোষের ভূমিকা নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারীর এই নীরবতা বিজেপির অন্দরের রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে। দিলীপ ঘোষের পরবর্তী পদক্ষেপ কী হবে, সেদিকে এখন রাজনৈতিক মহলের নজর। তবে শুভেন্দু অধিকারীর এই এড়িয়ে যাওয়া আচরণ দিলীপ ঘোষের সঙ্গে দলের সম্পর্কের জটিলতাকেই যেন আরও স্পষ্ট করে তুলেছে।